নমস্কার। বাজার কয়েকদিন ধরে খুব ভালো চলছে। আজকেও বাজার যদি দেখেন মোটামুটি ক্লোজিং বেসিসে 22,900-র উপরে ক্লোজিং দিয়েছে। স্মল ক্যাপ, মিড ক্যাপ প্রায় 1.5 থেকে 2%-এর মতো পজিটিভ বন্ধ দিয়েছে। বেশ মিড ক্যাপ, স্মল ক্যাপ যে স্টকগুলো অনেকটা পড়ে গেছিল, সেই স্টকগুলোতে নতুন করে একটু জোয়ার এসেছে সেটা দেখা গেছে। যেহেতু ফ্রন্টলাইন ইন্ডেক্স মানে নিফটি, সেন্সেক্স, মিড ক্যাপ, স্মল ক্যাপ ইন্ডেক্স এগুলো একটু ভালো সাথ দিয়েছে। তবে নতুন করে যে তেজির ব্যাপারটা, সেটা নিফটি লেভেল যদি বলেন সেটা 23,050, তার উপর থেকে নতুন করে তেজির ব্যাপারটা অ্যাজ আ ট্রেডার আমি পার্সোনালি দেখব। 23,000-এর উপরে যদি টেকে এবং 23,050-এর উপরে যদি টেকে, তাহলে নতুন করে তেজির একটা ব্যাপার থাকবে। যে জিনিসটা আমি আপনাদের সামনে এখানে চার্টেও জিনিসটা লিখেছি, যেটা 23,050, যেটা যেটা চার্টের এই 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 ব্লু লাইনটা মোটামুটি। কারণ তবে একটা প্যাটার্ন ভালো যে অনেকদিন কনসলিডেট করেছে, তারপর এখানে একটু উপরে গেছে, ভেরি গুড। কিন্তু তাও জানেন এরকম বাউন্স অনেকবার এসেছে। মানে যখন পরে বাজার উপর থেকে নিচে, তখন এরকম বাউন্স আসে। মানে একদিনে যে সব ঠিক হয়ে গেছে এখনো মনে করার তেমন কিছু হয়নি। তবে হ্যাঁ, ভালো লাগছে যে একটু পোর্টফোলিওগুলো আমাদের গ্রিন দেখাচ্ছে, মার্কেট ভালো করছে, সবারই ভালো লাগে, ঠিক আছে। তবে এর মধ্যেও আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে। 23,050 এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। নতুন করে যারা তেজির জন্য ব্যাপারটা দেখছেন, 23,050 এই লেভেলটা মনে রাখবেন। নিচের দিকে তো 22,000, 21,800 এই জিনিসগুলো আছেই। এবার একটা কথা বলি, সতর্ক কেন থাকতে বলছি সেটা। সতর্ক থাকা আর ভয় পাওয়ার মধ্যে পার্থক্য আছে। একদমই ভয় দেখাচ্ছি না বা কিছু, কিন্তু সতর্ক থাকাটা সবসময় দরকার। যেমন ইন্দোনেশিয়ার মার্কেট কিন্তু গতকাল যদি আপনারা দেখেন 7% মাইনাস হয়েছে, ট্রেডিং হল্ট করা হয়েছিল, লোয়ার সার্কিট লেগে গেছিল ইন্দোনেশিয়ার স্টক মার্কেট। ইন্দোনেশিয়ার স্টক মার্কেট কি খুব একটা গ্লোবাল ইম্পর্টেন্ট? না, তা নয়, কিন্তু ইমার্জিং মার্কেটের মধ্যে কিন্তু ইন্দোনেশিয়া এই জিনিসগুলো পড়ে। আপনারা জানেন, আপনাদের জাস্ট ফর ইনফরমেশন দিচ্ছি যে 7% ট্রেডিং হল্ট লেগে গেছিল ওইখানে গতকালের বাজারে। তো আমাদের এখানে জানেন বিগত মানে যা এফআইআইরা যা সেল করেছে, এটা যদি 5 বছর আগে হতো তাহলে হয়তো ইন্ডিয়াতেও 1-2বার হয়তো সার্কিট লাগতো, বা 5-6%-এর মতো মাইনাস তো হতোই, এই যে 4-5 মাসে যা সেলিং এর ভলিউম এসেছে। কিন্তু এখন কি হয়েছে, আমার আপনার যে এসআইপির টাকা যে আসছে, ডিআইআইরা যে এত স্ট্রংনেস দেখাচ্ছে, এটা তো আমার আপনার টাকার জন্যই যে এসআইপিতে পার্টিসিপেশনটা বেড়েছে রিটেলারদের, আমাদের ডিআইআইদের। তার জন্যে কিন্তু বাজার যথেষ্ট সাপোর্টে দাঁড়িয়ে আছে। এবং এফআইআইদের এই বেচার সত্ত্বেও, এত বেচার সত্ত্বেও কিন্তু ভারতের বাজারে কিন্তু তাও একটা সম্মানজনক জায়গায় সেটা দাঁড়িয়ে আছে, শুধুমাত্র ওই ডিআইআইদের তারা যে আপাতত জোর দেখাচ্ছে এফআইআইদের সামনে, তার জন্যে। এবার দেখুন, ভ্যালুয়েশন বেড়ে গেছিল, এটা আপনিও জানেন যে মিড ক্যাপ, স্মল ক্যাপে ভ্যালুয়েশনগুলো অনেক বেড়েছিল। ভ্যালুয়েশন বলতে এখনও দেখবেন যে অনেক স্টক উপর থেকে কারেক্ট করেছে। আপনারা নিজেরাও হয়তো বলবেন যে উপর থেকে কয়েকটা স্টক 40% কারেক্ট করেছে। একটু খুলে স্ক্রিনার.in বা অন্যান্য যে কোনো ওয়েবসাইট খুলে তার সেই স্টকটার পিই রেশিও দেখুন। পিই রেশিও কিন্তু দেখবেন 40 আছে, 50 আছে, এরকম। মানে এতটা কারেক্ট হওয়ার পরও বেশিরভাগ স্টকের পিই রেশিও 40। হ্যাঁ, মানে আমি সিডিএসএল এরই উদাহরণ দিই, উপর থেকে স্টকটা প্রায় 50%, 40% কারেক্ট করেছে, পিই রেশিও দেখুন 40। বিএসই উপর থেকে কতটা কারেক্ট করেছে, পিই রেশিও দেখুন ওরকমই পাবেন। তো ব্যাপারটা বলতে চাইছি এই যে পি রেশিওর এত হওয়াতে, আর চলুন একটু কয়েকটা, যখন পি রেশিও নিয়ে কথাই হলো, কয়েকটা আপনাদের ফেভারিট স্টকের একটু পি রেশিও দেখি। ইরেডা, ইরেডার পি রেশিও একটু দেখি, 26। ঠিক আছে, 26ও যে খুব একটা চিপ একদম হয়ে গেছে তা নয়। আচ্ছা, তারপর আমি অন্যান্য স্টকে যাব। হিন্দুস্তান অ্যারোনটিক্স একটু দেখি। হিন্দুস্তান কোনো বাই সেল হোল্ড রেকমেন্ডেশন নয়, জাস্ট ফর হিন্দুস্তান অ্যারোনটিক্স 28, 29 এতটা কারেক্ট হওয়ার পর, ঠিক আছে। আচ্ছা, তারপর বিএসি
এগুলো তো দেখলাম মোটামুটি তাও মানে 20-30-এর ঘরে, এবার যদি দেখেন সেগুলোতে অবাক হবেন, এতটা কারেক্ট হয়েছে বিএসসি, তাও 63 তার পিই। আচ্ছা, সিডিএসএল এবার এই ব্যবসাগুলো যেহেতু ভালো, প্রায় মনোপলিস্টিক বিজনেস, তাই জন্য বাজার এদেরকে একটু অন্য চোখে দেখে, আমি মানলাম 44, কিন্তু তাও তো একটা, আজকে ক্যাম্পস যেমন বেড়েছে, কেফিনটেক এগুলো বেড়েছে, কিন্তু তাও এদের পি যদি দেখেন 4-এর ঘরে, এতটা কারেক্ট হওয়ার পর। আচ্ছা, কেফিনটেক প্রায় আমার মনে হয় 50%-এর মতো কারেক্ট হয়েছে। আচ্ছা, স্ক্রিন আন্ডারগোয়িং মেনটেনেন্স। আচ্ছা, কেফিনটেক যদি দেখেন, জানি না দেখাবে কিনা। আচ্ছা, কেফিনটেক 50-র ঘরে পিই আছে, 50-এর ঘরে তার পিই। তো এই জন্য বলছি ভ্যালুয়েশন কিন্তু যে সব ঠিকঠাক হয়ে গেছে তা কিন্তু নয়। আপনাদের অনেকের প্রশ্ন আসে সেনকো গোল্ড নিয়ে এবং কল্যাণ জুয়েলারিস নিয়ে প্রচুর আমার কাছে প্রশ্ন আসে। দেখি এতটা কারেক্ট হয়েছে, 700 টাকায় উঠে গেছিল, হ্যাঁ 772 টাকার স্টক 227 টাকায় নেমে এসছে, 200-250 টাকায় নিয়ে এসছে, প্রায় 3/1 হয়ে গেছে। 3/ও না, তারও বেশি মনে হয়, হ্যাঁ 3/1 হয়ে গেছে, তাও পি রেশিও 30। তার মানে 700 টাকায় কি পি রেশিও ছিল। যাই হোক, ব্যাপারগুলো বলার যা মানে বোঝাতে চাইছি আশা করি বুঝছেন, এখনো কিন্তু পুরো বাজার যে চিপ ভ্যালুয়েশন হয়ে গেছে, চিপ, সেটা কিন্তু হয়নি। আপনি বলতে পারেন অনেক পকেট মোটামুটি তার অ্যাভারেজ ভ্যালুয়েশনে এসেছে, এটা একটু বলতে পারেন, বিশেষ করে লার্জ ক্যাপগুলো অনেকগুলো এসে গেছে, মিড ক্যাপেরও স্মল ক্যাপেরও কিছু কিছু স্টক এসেছে, এটা বলতে পারেন। বাট বলতে পারেন না যে বাজার চিপ হয়ে গেছে, ঠিক আছে? সেটা কিন্তু এখনো হয়নি বা বলার অবকাশ এখনো আসেনি। আমি কয়েকটা উদাহরণ দিলাম, আরও অনেক উদাহরণ আপনারা নিজেরাই জানেন। তো এই এমতাবস্থায় আমাদের কিন্তু সতর্ক থাকাটা যথেষ্ট জরুরি, কারণ কখন বাজার আবার একটু নিচের দিকে যায় বা একই জায়গায় কনসোলিডেট করে কিনা সেটা কিন্তু আমাদের দেখতে হবে। এবং যেটার চান্স বেশি, বা আমারও মনে হচ্ছে ভি শেপ রিকভারি যেমন কোভিডের সময় হয়েছিল, তেমন কিন্তু হবার চান্সটা না বললেই হয়, মানে আমার পার্সোনাল ধারণা, আমি ভুল হতেই পারি। আমার মনে হয় এখান থেকে মানে এরকমভাবে একটু কিছু মাস বা কিছু বছর একটু থাকবে, 6 মাস, কিছু টাইম কনসোলিডেশন ও করবে বাজার, পুরো বাজারে কোন লেভেলের মধ্যে করবে সেটা তো বাজার নিজে ডিসাইড করবে, কিন্তু ওই আবার নতুন লাইফ হাই হওয়ার আগে বাজার কিন্তু অনেক কনসোলিডেশন করবে, তখন কিন্তু স্টক পিকারের মার্কেট হয়ে যাবে, এইটা একটু মনে রাখতে হবে। স্টক পিকিং আপনাকে ভালোভাবে করতে হবে, আপনাকে সেই বুঝে সেই সব সেক্টর বা সেই সব স্টকে থাকতে হবে যেগুলো রিলেটিভলি আউট পারফর্ম করছে। রিলেটিভলি আউট পারফর্ম করতে গিয়ে আমি একটা ভিডিও আপনাদের সামনে কয়েকদিন আগে বলেছি, এই যে মার্কেট ক্র্যাশেও এই স্টকগুলো বাড়ছে, প্যাটার্নটা চিনুন। এই ভিডিওটা আমি এই ভিডিওর শেষের দিয়ে আবার দিয়ে দেবো, একবার দেখে নেবেন। এরকম যে প্যাটার্নগুলো, যে স্টকগুলো দাঁড়িয়ে আছে, যে স্টকগুলো রিলেটিভলি মার্কেটকে আউট পারফর্ম করছে এই বাজে মার্কেটেও, সেইখানগুলো একটু দেখতে হবে। মানে ওই সাইডওয়েজ মার্কেট হয়ে গেলে তো আপনাকে স্টক পিকারের মার্কেট হতে হবে না, স্টকটাকে ঠিক করে পিক করতে হবে। এইটা 2024 নয় যেখানে সকালে উঠলেন যে কোনো স্টক যা বাড়ছে একটু ধরে নিলাম আর সে বেড়ে গেল, তা নয়। সেগুলো একটু মাথায় রাখতে হবে। চলুন আরও একটা স্টকের কথা জাস্ট মনে এলো, আপনাদের প্রশ্ন থাকে বলেই আমি এগুলো নিচ্ছি। হার্ডকো নিয়ে প্রচুর প্রশ্ন আসে। হার্ডকোর ভ্যালুয়েশনটা 15-তে এসেছে, তা বলে কি এখন নেওয়া যায়? চার্ট যদি দেখেন ও কিন্তু নিচের দিকেই পড়ে আছে। আর এই সরকারি কোম্পানিগুলো নিয়ে ইন জেনারেল কমেন্ট আমি বলছি, সরকার যে তার মেন প্রমোটার, তার তরফ থেকে কিন্তু কি বলে পুশ আসতে হবে। আমার রেলওয়ে স্টক নিয়ে আসে প্রশ্ন, আমি তার নিয়েও বলবো, ধরুন আইআরসিটিসি বা আপনার ইরকনের একটা উদাহরণ নিই, টিটাগড় রেলওয়ে, সবের অ্যান্সার আমার কাছে এক। স্টকের পিইগুলো 19-19 এসেছে, অনেক কম, যা আগে ছিল তার থেকে অনেক কমেছে। এবার আপনারা বলবেন যে এই যে 352 হাই ছিল, 52 উইক হাই, এখন 155 নেমে গেছে, 50%-এর মতো কারেকশন, সেটা কি সুন্দর জায়গায় এসে গেছে কিনা, এটা আপনাদের প্রশ্ন থাকবে। একটা কথা বলি, এইগুলোকে আবার বাড়লে কিন্তু আবার বাড়ার জন্যে কিন্তু মানে যে প্রমোটার, ওই সরকারের পক্ষ থেকে পুশ চাই। যেমন আজকে দেখুন মার্কেট বেড়েছে, স্মল ক্যাপ মিড ক্যাপ এগুলো 6% করে বেড়েছে, তার মানে এদের যে পেইনটা একদম শেষ হয়ে গেছে তা নয়। উপর থেকে 50% পড়লে, মনে করে দেখবেন এই কথাটা বলছি, উপর থেকে 50% পড়লে
সেটাকে আবার পুরনো লেভেলে যেতে, ধরুন এক্ষেত্রে 352, আবার যেতে কিন্তু ওকে 100% বাড়তে হবে, তাই তো? প্লিজ এইটার কমেন্টটা একটু লিখে দেবেন যে এই ব্যাপারটা বুঝলেন কিনা। উপর থেকে 50% যদি স্টক পড়ে, সেটাকে আবার পুরনো তে রিকভারি করে নিতে ওকে 100% বাড়তে হবে, ভাবতে পারছেন? সুতরাং এক্ষেত্রে এই 100% বাড়বে কি করে? শুধুমাত্র বুল মার্কেট হলেই বেড়ে যাবে আবার, তা তো নয়। একটু গভর্নমেন্টের তরফ থেকেও একটু পুশ দরকার আছে। এগুলো জানি ভ্যালুয়েশনের জন্য পড়েছে, এই পড়েছে, তবে যেগুলো গভর্নমেন্টের কোম্পানি সেগুলোতে গভর্নমেন্টের একটু কথাবার্তা, একটু পলিসি সেরকম। আগে মনে করে দেখুন 2023-24-এ গভর্নমেন্টের তরফ থেকে অনেক রেলওয়ে প্রজেক্টসে গভর্নমেন্টের বড় বড় মন্ত্রীদের মুখ থেকে শুনতেন, তাই না? এখন সেগুলো শুনছেন না। পার্লামেন্টে দাঁড়িয়ে অনেক নেতাদের আমাদের কথা শুনতে পেতাম, এর পোর্টফোলিও বেরোচ্ছে, ওর পোর্টফোলিও রিভিল হচ্ছে, এরকমও হতো। কারোর যদি কিছু মনে থাকে একটু প্লিজ কমেন্ট বক্সে লিখবেন। কিন্তু এখন সেসব আর শোনা যাচ্ছে না। তো তার জন্য ওই স্টিমুলাসগুলো নেই, ওগুলোও একটু দরকার। স্টকগুলো খারাপ হয়ে যায়নি, বা স্টকগুলোর যে ইন্টারনাল পুরো খারাপ হয়ে গেছে, 6 মাস আগে ভালো ছিল এখন ভালো নেই, তা নয়, শুধুমাত্র ভ্যালুয়েশনটা অনেক বেড়ে গেছিল। যদি আপনি এদের এই সরকারি কোম্পানিগুলোর হিস্টোরিক দেখেন, এগুলো কিন্তু লো পিইতে ট্রেড করার মতোই স্টক। আমি যদি এখানে আসি, হাডকোর উদাহরণটা নিয়েই দেখি, কারণ হাডকো আমি একদম আইপিওর সময় নিয়েছিলাম, তারপর আমি বিক্রি করে দিয়েছিলাম, ডবল হয়ে গেছিল। আইপিওর সময় থেকে আমার কাছে ছিল। আপনি যদি এখানে পিইতে আসি, পিই রেশিওর চার্টটা দেখি, দেখুন এগুলো এই যে 2020-20 যতদূর আছে, দেখুন এরা কিন্তু লো পিই স্টক। এই যে পিই 6, পিই 8 এরকমই পড়েছে 2022-23। এই 23-এর সময় থেকে এর পিই রিরেটিং যাকে বলে, বা এরকম হলে, বা একটা বুলের জোয়ার এসে এর পিই 31-এ চলে গেছিল। আসলে কিন্তু অন অ্যান অ্যাভারেজ ও নিচের থাকারই স্টক, তাই না? তো তার যদি একটা পিই বেড়ে যায়, তারপর তো সেই অনুযায়ী কারেকশন পিইতে হবেই। সেই ব্যাপারটাই হচ্ছে, মানে ভ্যালুয়েশন ওভার হয়ে গেছিল, তার থেকে কমছে। ধরুন এনটিপিসি একটা উদাহরণ নিই, যার উদাহরণটা মানে অনেক পুরনো স্টক, যে এনটিপিসি তো অনেক দিনের পুরনো, অনেক বছরের স্টক। এর যদি পিই রেশিওর চার্টটা দেখেন, যদি দেখেন আপনি আপনি আমি 10 ইয়ার্সে যাই, 10 ইয়ার্সের দেখছি। 10 ইয়ার্সের পিই দেখুন 12-13-এ চলতো, এইটা তো কোভিডের সময় ফল হলো, কিন্তু এর এর পিই কি 11, 12, 13 এরকম এর পিইতে চলে। মাঝখানে যখন উঠে গেছিল 19-এ উঠে গেছিল, ঠিক আছে, 19-20-তে উঠে গেছিল, তাই জন্য নেমে আবার 13-14-তে চলে এসেছে। এবার এখানেই ও কিন্তু থাকে, এখানেই থাকে, এটা আপনাকে বুঝতে হবে। দেখুন এখানেই থাকে, মাঝখানে এই 23-24-24-এর সময় বেড়ে এখানে 22-23-25 এসব জায়গায় চলে গেছিল। তো এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে যে এর হিস্টোরিটা কি, হিস্ট্রিটা দেখে আপনাকে, আর প্লাস সরকারি যে কোম্পানিগুলোর একটু সরকারি থেকে পুশটা আসতে হবে, ঠিক আছে? আবার নিশ্চয়ই প্রশ্ন আসবে, স্যার সঞ্জয় কল্যাণ জুয়েলারি আর সেনকো নিয়ে কিছু বলুন। কিছু বলার নেই, আমার শুধুমাত্র এই গয়নার ডিপার্টমেন্টে একটাই জিনিস ভাল লাগে, একটু টাইটানটা আমার ভাল লাগে, টাটা কোম্পানির। প্লাস টাইটান অনেক বছরের হিস্ট্রি আছে ভালো। অন্যান্যগুলো দেখুন গয়নার কোম্পানি, সোনার দাম বাড়ছে, এখন তো একটু ভালো টালো করা উচিত, কিন্তু না, যেহেতু অলরেডিও খুব বেড়ে গেছিল, 772 টাকায় চলছে, সেক্ষেত্রে একটা মনোপলি বিজনেসও নয়, যে বিজনেসটা একদম আহামরি ভারতের আর কেউ করে না, তাও তো নয়। সুতরাং অত ভ্যালুয়েশনে লোকে দেবে কেন? বড় বড় এফআইআইরা বা যারা ওই বড় এইচএনআইরা, যারা ওরকম ট্রেডিং করে উপরে তুলেছিল, তারপর এখন ব্যাস আবার সেই ল্যাকলাস্টার ব্যাপার হয়ে গেছে। তাই জন্যই বলি কিছু কিছু মিড, আর এগুলো স্মল ক্যাপ জাতীয় স্টক, এগুলোতে আপনি যদি এতটা ভোলাটিলিটি না নিতে পারেন, স্টপ লস রেখে কাজ করা উচিত, ঠিক আছে? তো আমার যদি বলেন, আমার এই জুয়েলারি সেগমেন্টে টাইটানটা ভাল লাগে, তাছাড়া আর কিছু নয়। তো বলার এই এতগুলো যে উদাহরণ দিয়ে বলছি, এর মানে আপনাকে একটাই বলছি যে পিই রেশিওটার উপর একটু জোর দিন, ভ্যালুয়েশনের উপর জোর দিন, একটু হিস্ট্রিটা দেখুন, স্টকটা কেমন পারফর্ম করেছিল আগে, প্রি কোভিড কেমন তার স্টকটার নেচার ছিল, সেই অনুযায়ী ডিসিশন নিন, ঠিক আছে? সেই অনুযায়ী ডিসিশন নিন, কারণ কোভিডের পর থেকে অনেক ধরনের হয়েছে, লিকুইডিটি এসেছে বিদেশের মার্কেটে, কোয়ান্টিটেটিভ ইজিং হয়েছিল, তার থেকে যে লিকুইডিটি এসেছিল, সেই লিকুইডিটিটা ইমার্জিং মার্কেটে এসেছিল, তাই জন্য যে কোনো স্টক হাই ভ্যালুয়েশনে নিয়ে গেছে সবাই, বড় বড় ইনভেস্টাররা। তা হাই ভ্যালুয়েশনে নিয়ে গেলে এখন তো সেই লিকুইডিটিটা আর নেই, এখন তো আর সরকার, মানে এখন তো ইকোনমিকটা খারাপ চলছে না, তাই জন্য তো সরকার আর কোয়ান্টিটেটিভ ইজিং
বা ইকোনমিতে লিকুইডিটি আরও দিতে হবে, তার তো গরজ আর নেই, কেন দরকারও নেই, কারণ ইকোনমি খুব ভালো চলছে। আপনি যদি ইকোনমিক্যাল সাইকেল দেখেন ভালোই চলছে। তো ইনফ্লেশনও ইউএসএও মোটামুটি নেমে এসেছে, ইন্ডিয়াতেও নেমে এসেছে, তো মোটামুটি ঠিকই চলছে। সুতরাং সরকারের পলিসি দিয়ে যে সাপোর্ট দেওয়া হবে ইকোনমিকে তার কোনো গরজ নেই বা দরকারও নেই। তার জন্যেই কিন্তু বাজারে এই অভাবে ভ্যালুয়েশন যেগুলো হাইয়ে নিয়ে যাওয়া হয়েছিল সেগুলো এখন রি রেটিং যাকে বলে সেসব হচ্ছে। উপরের দিকেও রি রেটিং হয়, মাঝে 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 নিচের দিকেও রি রেটিং হয়, মানে ব্যাক টু দ্য নর্মাল ব্যাপারটা হচ্ছে। এই ব্যাক টু দ্য নর্মাল ব্যাপারটাই কিন্তু হচ্ছে, যেটা আমাদের কাছে মনে হচ্ছে অনেক বেশি, কারণ আমরা কিছু কিছু ক্ষেত্রে স্টকগুলোকে অনেকে হয়তো অনেক উঁচু ভ্যালুয়েশনে নিয়ে ফেলেছেন। তাই জন্যই আমি যখন বলি যে যদি উঁচু দামে নেন, নিজেও তো বুঝতে পারছেন যে একটা স্টক 7 গুণ হয়ে গেছে, 5 গুণ হয়ে গেছে। যারা মাঝগাঁও ডকে অনেক উপরে নিয়েছেন তারা তো নিচ থেকে দেখছেন যে স্টকটা 5 গুণ হয়েছে। অ্যাটলিস্ট বাবা আমি যদি এতটা লস না নিতে পারি, উপর থেকে 40% কারেকশন না নিতে পারি, স্টপ লস রেখে কাজ করব, এইটুকুনি তো একটু মনে রাখতে হবে। যাই হোক, না হলে এখন নিশ্চয়ই মনে করে নিলেন। এবার আমি আসবো ইন্দোনেশিয়ায় যে 7% হয়েছে, ইন্ডিয়াতে আমাদের নিরিখে কি ব্যাপার স্যাপার সব কিছুতে আসবো। তার আগে ভিডিওকে ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দেবেন। আর তার সাথে সাথে যারা এরকম মোমেন্টাম স্টক ট্রেডিং করতে চান বা স্টক ইনভেস্টিং করতে চান, যেখানে মোমেন্টাম যখন আসবে তখন আমি স্টকে থাকবো, মোমেন্টাম যখন চলে যাবে তখন আমি স্টক থেকে বেরিয়ে যাব, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এরকম নীতি নিয়ে যদি চলতে চান, সেরকম ট্রেডিং স্টাইল বা ইনভেস্টমেন্ট স্টাইল যদি করতে চান, জানতে চান, বুঝতে চান, তাহলে কিন্তু প্লিজ আমার এই কোর্সে জয়েন করতে পারেন, যেখানে অপশন ট্রেডিং এবং মোমেন্টাম স্টক ট্রেডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট নিয়ে আমি ডিটেলসে পড়াবো। এপ্রিলের 2 তারিখ থেকে কোর্স চালু হচ্ছে, 1 মাসের কোর্স ডিউরেশন, ডিটেলস এখানে দেওয়া আছে, এনরোল করে নেবেন। এর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দেবো, জয়েন করে নিতে পারেন। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, যদি কোর্স সংক্রান্ত কোনো কোশ্চেন থাকে হোয়াটসঅ্যাপে করে নিতে পারেন। ঠিক আছে, মোমেন্টাম এই জিনিসটা কেন বলছি দেখুন, আমরা সবাই জানি আমরা লং টার্ম ইনভেস্টার, সবাই তো তাই, ভেরি গুড। আমার সব থেকে বড় লং টার্ম ইনভেস্টার হচ্ছে মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজাররা, তার থেকে বেশি লং টার্ম ইনভেস্টার তো আমরা নই, তারা তো প্রফেশনাল, রাইট? আপনি মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও ওপেন করে দেখুন তো, যে কোনো পোর্টফোলিও, 2 বছর বা 3 বছর আগের পোর্টফোলিও ওপেন করুন, সেখানে টপ 3-তে যে স্টক আছে আজকের দিনে যদি ওপেন করেন, টপ 3 সেই স্টকগুলো সব পাল্টে গেছে। তাহলে তারা কি মানে লং টার্ম ইনভেস্টার নয়? তারা জাস্ট 2 বছরে রেখে বেরিয়ে গেল? মনে করে দেখুন, যারা একটু পুরনো, 2008-এর পর বাজারে একটা ফার্মা সেক্টরে র্যালি এসেছিল, তখন যে কোনো মিউচুয়াল ফান্ডের টপ 3-তে শুধু দেখবেন লুপিন আছে, সান ফার্মা আছে, সিপলা আছে, এগুলো আছে। আজকের দিনে দাঁড়িয়ে দেখুন, আজকে কি টপ 3-তে সান ফার্মা দেখতে পান? নেই। তাহলে কি তারা লং টার্ম ইনভেস্টর নয়? তারা যদি পোর্টফোলিওকে রিব্যালেন্সিং করতে পারে, তারা যদি পোর্টফোলিওকে চার্নিং করতে পারে, আর আমি বলবো না আমি সান ফার্মা ধরেছি আমি 30 বছরই রাখবো, মাঝখানে কিছু করব না, মানে এটা বলা তো ভুল। তাহলে তারা করছে কেন আমি জাস্ট বলতে চাইছি, আমি টাইমিং, একে টাইমিং বলে না, একে বলে মোমেন্টাম ইনভেস্টিং বা পোর্টফোলিও রিব্যালেন্সিং, আপনি যেভাবেই বলেন, টাইমিং না। ফান্ড ম্যানেজাররা যদি করতে পারে, তারা যদি এই সব জিনিস নিতে পারে, তাহলে আমরা কেন নিতে পারবো না? এক সময় যখন কেমিক্যাল স্টকগুলো চলছিল, টপ 10-এ দেখবেন দীপক নাইট্রাইট, অনেক ভালো ভালো কেমিক্যাল কোম্পানিগুলো ছিল। বিগত যদি 1 বছর আগে যান, 6 মাস আগে যান, আর ওই স্টকগুলো নেই। কেমিক্যাল সেক্টর যখন আন্ডার পারফর্ম করা শুরু করলো, নেই। এখন কি টপে আপনি হিন্দুস্তান ইউনিলিভার দেখতে পান, আইটিসি দেখতে পান না। কিন্তু কয়েক বছর পিছনে যান, যখন ওই আইটিসিতে র্যালি চলছিল, হিন্দুস্তান ইউনিলিভারের এফএমসিজি র্যালিটা চলছিল, তখন কিন্তু ওই স্টকগুলো টপ 5-এ ছিল। একটু নিচে লিখবেন যে হ্যাঁ দাদা মনে আছে যে তখন টপ 5-এ ওই সবগুলো ছিল মিউচুয়াল ফান্ডের, একটু জাস্ট লিখে দেবেন কমেন্ট বক্সে। তাহলে তারা যদি স্টক চার্ন করতে পারে, আর আমরা নিজেদের লং টার্ম ট্রেডার বলে চোখ বুজে ঘুমিয়ে থাকবো না। আমি অ্যাটলিস্ট দেখুন, যারা এসব করে তাদের আমি একদম বিরুদ্ধে বলছি না, তাদের সাথে তর্কও করতে চাইছি না, আমি এর বিরুদ্ধে, মানে আমি ওরকম করি না, ব্যাস, দ্যাটস ইট। আমি জানি যে ফান্ড ম্যানেজাররা যদি রিব্যালেন্সিং করতে পারে, বড় বড় লং টার্ম ইনভেস্টাররা যদি পোর্টফোলিও রিব্যালেন্সিং করে, মোমেন্টামের সাথে থাকে, আবার মোমেন্টাম ফিজেল আউট হলে ওই সবগুলোকে বের করে দেয় বা অ্যাটলিস্ট অ্যালোকেশন কম করে দেয় পোর্টফোলিওতে, সেসব যদি করতে পারে, তাহলে আমি করব না কেন?
আমি তো তাদের থেকে বড় নই। তারা, বুঝতে পারছেন আমি কি বলছি, যারা ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করেন, তাহলে সেইগুলো আপনি ভেবে দেখবেন যে এই ব্যাপারটা যে বলছি এটা লজিক্যাল কিনা। তারা যদি করে আমরা কেন করব না? ব্যাপারটা এখানে, আমি ওইভাবে করি। এবার আপনার অন্য মত থাকতেই পারে এবং আই রেসপেক্ট দ্যাট, আমি আপনার সাথে লড়াইতে একদম যাচ্ছি না, ঠিক আছে? তো স্টক নিয়ে ভুলে যাওয়ার মতো আমি লোক নই। আমি স্টকটাকে দেখব, যেটা যখন চলবে তখন থাকবো, যখন থাকবে না বেরিয়ে যাব। এই জন্য পোর্টফোলিও রিব্যালেন্সিং নিয়েও কোর্স আমার নেক্সট মাসে, মে মাস থেকে শুরু হবে। তারও লিঙ্ক আপনি এখানে পেয়ে যাবেন, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্টেও দেওয়া আছে, কিন্তু সেটা আপনি পরে এনরোল করলেও হবে, এপ্রিল মাসে এনরোল করবেন, কারণ ওটা তো মে মাস থেকে শুরু হবে, মের 1 তারিখ থেকে। কিন্তু এই অপশন আর মোমেন্টাম স্টক ট্রেডিং বা স্টক ইনভেস্টিং মোমেন্টামের যেটা, সেটা একটু ইম্পর্টেন্ট। যারা চান একটু যোগাযোগ করে নিয়ে একটু এনরোল করে নিতে পারেন অনলাইন ক্লাস। আচ্ছা, এইবার আসি যে এই ইন্দোনেশিয়ায় যেটা হলো, একটু অবাক লাগে, কারণ এখনো লোয়ার সার্কিট, হল্ট, এসব ইমার্জিং মার্কেটে কখনো এই রিসেন্ট হিস্ট্রিতে তেমন হয়নি। হঠাৎ করে গতকালের এই ব্যাপারটা একটু নাড়াচাড়া দিয়েছে, যদিও ইন্টারনাল অনেক ব্যাপার থাকে ইন্দোনেশিয়ার মার্কেট নিয়ে থাকে, সেটা এখন আলোচ্য বিষয় নয়। যেটা আমাদের আলোচ্য বিষয়, যেটা আমাদের মার্কেটকে প্রভাবিত করে, সেটা হলো ইউএস মার্কেট। একটু যদি ইউএস মার্কেটের ব্যাপারটা দেখি, একটু টাচ করে যাব, কারণ আপনাদেরও কিন্তু ইউএস মার্কেটটা একটু জানা দরকার। ইউএস মার্কেটকে যদি দেখুন এখান থেকে কনস্ট্যান্টলি পড়েছে। যদি এটা S&P 500 এর চার্ট, যেটা মানে সব থেকে এই এত দূর যদি দেখেন, 10%-এর মতো, 10.14%-এর মতো, 10.5%-এর মতো S&P 500 পড়েছে। ন্যাসডাক এর থেকেও বেশি পড়েছে। আমি ন্যাসডাকের চার্টে যাচ্ছি না, এখান থেকে কিন্তু একটা বাউন্স দিয়েছিল, এই দুদিন একটা বাউন্স দিয়েছিল। এই বাউন্সটা কিন্তু অনেকটা, যদি নিচ থেকে দেখেন, অনেকের কি মনে হচ্ছে নিফটিও এরকম বাউন্স দিয়ে নিচে চলে আসবে? নিচ থেকে যদি দেখেন 3.44, 3.5%-এর মতো বাউন্স। 3.5% একটা ইন্ডেক্সের জন্য অনেক বড়। হ্যাঁ, আর যদি মার্কেট ক্যাপ দেখেন, ইউএস এর মার্কেট ক্যাপ 3.5% একটা ইন্ডেক্সকে তুলতে অনেক পয়সার দরকার হয়। তো ভালোই, দুদিন ভালো হলো, মনে হলো সব ঠিক। আবার দেখুন গতকাল সুন্দর গ্যাপ ডাউন করে 1%-এর মতো মাইনাস, 1.5%-এর মতো মাইনাস হয়েছে। সো ব্যাপারটা এটাই বলতে চাইছি যে এইখানে এরকম এসে আবার নিচের দিকে গোঁত্তা মেরেছে ইউএস মার্কেট। সুতরাং ইউএস মার্কেট কিন্তু উইকনেস আছে। ইউএস মার্কেট যদি উইক থাকে, তাহলে ইউএস রিলেটেড যে স্টকগুলো, একটু তাতে উইকনেস থাকবে বলে মনে হয়। যেমন ধরুন আইটিটা ডাইরেক্ট আমাদের মাথায় আসে। আইটিটাও একটু উইকনেস হবে, কারণ ইউএস এর মার্কেট যদি একটু স্লো ডাউন হয় বা নিচের দিকে নামে, তো সেটা কিন্তু হচ্ছে। ইন্দোনেশিয়ার মার্কেট না দেখলেও, দেখার দরকারও নেই, কিন্তু ইউএস এর একটু স্লোডাউনটা যেন হচ্ছে, ইউএস একটু দাঁড়াতে হবে, তাহলে কি ব্যাপারটা ভালো চলে। হ্যাঁ, আমি জানি আমাদের এখানে ডিআইআইদের টাকা আছে, তার জন্য মার্কেটে বাউন্স হচ্ছে, ঠিক আছে, কিন্তু একটা সাস্টেনেবল গ্রোথ আসতে গেলে কিন্তু একটু এফআইআইদেরও ইনভলভমেন্টের দরকার। গতকাল এফআইআইরা কিনেছিল, ঠিক আছে, আজকের যখন আমি ভিডিওটা তৈরি করছি আমি এফআইআই এর ডেটা দেখিনি, কিন্তু ঠিক আছে, এফআইআইদের একটু সাস্টেনেবল ইনফ্লোটা দরকার আমাদের মার্কেটে, প্লাস একটু গ্লোবাল সাপোর্টেরও দরকার। আর বললাম, ওই একটু কনসোলিডেট করুক, তখন একটু স্টক পিক করে মোটামুটি কাজকর্মগুলো করবেন, ঠিক আছে, কিন্তু প্লিজ সতর্ক থাকবেন। এইখানে মানে ওই সুন্দর যাচ্ছে মার্কেট, দেখতে পাচ্ছি, ব্যাস মানে সব ঠিক হয়ে গেছে, এরকম ব্যাপারটা ভেবে কাজ করবেন। এরকম হলে তো খুবই ভালো, কিন্তু সতর্ক থেকে কাজ করবেন। ব্যাস, ওই যে সজাগ রহিয়ে, সতর্ক রহিয়ে, ওইটাই আমি বলবো। আর মোটামুটি মার্কেট নিয়ে আপডেট তো আমার চ্যানেলে আপনারা পাবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে স্পেসিফিক স্টক বা সেক্টর নিয়ে, প্লিজ এই ভিডিওর কমেন্ট বক্সে করে দেবেন। আমি পরের কোনো ভিডিওতে নিশ্চয়ই কভার করে দেবো। আবার বললাম, আপনার যারা আমার অপশন ট্রেডিং এবং মোমেন্টাম স্টক ইনভেস্টিং ট্রেডিংয়ে জয়েন করতে চান কোর্সে, তারা কিন্তু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে, জয়েন করে নেবেন। সেখানে আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপেরও লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে জয়েন করে নেবেন। সবাই ভালো থাকবেন, আর আপনার স্ক্রিনে চলে আসবে ভিডিওটা, যেটা বলছিলাম একবার দেখে নিন, সেটা দেখে নেবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।